সবাইকে স্বাগত জানাচ্ছি পাশ করে আজকের আয়োজনে। আমি তোমাদের রফিক স্যার আছি 7 দিনে নিজেই নিজের টার্ম পেপার লিখো এর পার্ট 2-তে। আমরা কি দেখেছিলাম পার্ট 1-এ? আমরা পার্ট 1-এ দেখেছিলাম এই সাহিত্য পর্যালোচনা পর্যন্ত। কিন্তু সাহিত্য পর্যালোচনার পরে আমরা কিভাবে আগাবো? আমরা যেভাবে আগাবো সেটি নিয়ে থাকছে আজকের পার্ট 2। চলো শুরু করা যাক। এই যে সাহিত্য পর্যালোচনা যখন করছিলাম তখন আমরা দেখেছিলাম একটা কাজ কিভাবে হয় সেই ব্যাখ্যাটি গবেষকরা তাদের কাজের মধ্যে দিয়েছিল। এই যে কাজটা কিভাবে হচ্ছে এই প্রক্রিয়া, এই পদ্ধতিকে আমরা বলি গবেষণা পদ্ধতি প্রক্রিয়া, ইংরেজিতে যাকে আমরা বলি ম্যাথোডোলজি। আমাদের উদাহরণ কী ছিল? আমাদের উদাহরণ ছিল চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষা। একটা টার্ম পেপার বা একটা ছোট গবেষণা করতে গেলে আমরা অনেক ধরনের পদ্ধতি বা প্রক্রিয়া ব্যবহার করতে পারি। কিন্তু এই যেমন পদ্ধতির মধ্যে থাকতে পারে বর্ণনামূলক পদ্ধতি, আমি জাস্ট বর্ণনা করে গেলাম। এক্সপ্লোরেটরি বা অন্বেষণমূলক, যেখানে আমি একটা এক্সপ্লোরেশনের মধ্যে যাচ্ছি। আবার কিছু কিছু ক্ষেত্রে হাই এন্ডের রিসার্চে আমরা এক্সপেরিমেন্টও বা পরীক্ষাও করতে পারি। কিন্তু আমরা আগেই বলেছি যে এটি হয়তো পূর্ণাঙ্গ গবেষণা হবে না, যেটির মান হবে গবেষণার কাছাকাছি। তো এই ক্ষেত্রে আমাদের যে উদাহরণ চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষা, এখানে আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা একটা বর্ণনা করব। কি বর্ণনা করব? ইতিমধ্যে যে কাজগুলো হয়েছে সেই কাজগুলোর বর্ণনা। তার মানে কি দাঁড়াচ্ছে? এই যে বর্ণনাটি করছি এটি কিন্তু কোনো সংখ্যা নয়, অর্থাৎ এখানে আমরা ব্যবহার করছি যে গুণগত মানে কোয়ালিটিভ, যেখানে সংখ্যা থাকছে না। আবার অনেক ক্ষেত্রে তোমাদের এই গবেষণায় কোয়ান্টিটিভ বা পরিমাণ বা সংখ্যা অঙ্ক নিয়েও কাজ করতে পারো। কিন্তু বাস্তবতা হচ্ছে টার্ম পেপারের জন্য যে সময় পাওয়া যায় সেক্ষেত্রে এই কোয়ান্টিটি বা পরিমাণ বা এই সংখ্যা নিয়ে কাজ করার সুযোগ থাকে না। আমরা সাধারণত এই গুণগত বা আগের যে সাহিত্যগুলো বা আগের যে কাজগুলো হয়েছে সেই কাজগুলোর উপর ভিত্তি করে কাজ করি। আর মিশ্র পদ্ধতি হচ্ছে যেখানে পরিমাণগত গুণগত সংখ্যা এবং ইনসাইট বা সংখ্যা এবং আগের কাজগুলো একসাথে ব্যবহার করা হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা মিশ্র পদ্ধতিও যেতে পারছি না। অর্থাৎ এই উদাহরণের জন্য বা তোমাদের সামগ্রিক টার্ম পেপারের জন্য পদ্ধতিটি হবে কোয়ান্টিটিভ এবং একই সাথে পদ্ধতিটি হবে কোয়ালিটিভ এবং একই সাথে সেটি হচ্ছে বর্ণনামূলক বা ডেসক্রিপটিভ। এরপরে যদি আমরা যাই, যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে কোথায় আমার গবেষণাটি হচ্ছে। আচ্ছা, আমি আমার গবেষণার জন্য যে আর্টিকেলগুলো, যে লেখাগুলো, যে ইনসাইটগুলো আমি সংগ্রহ করেছি সেটা কোথা থেকে সংগ্রহ করেছি? সেটি সংগ্রহ করেছি আমরা ওয়েবসাইট থেকে। এই যে আমরা যে ওয়েবসাইটের মাধ্যমে করছি তার মানে আমি কোনো নির্দিষ্ট শহর নিয়ে করছি না, নির্দিষ্ট কোনো অঞ্চল নিয়ে করছি না। এই জন্য আমরা এটা বলতে পারি যে এই গবেষণাটি হচ্ছে অনলাইনে পাওয়া রিসোর্সের উপরে ভিত্তি করে। এখন এই যে চতুর্থ শিল্প বিপ্লবের কথাটি আমরা বলছি, এই চতুর্থ শিল্প বিপ্লবের যদি আমরা আর্টিকেল খুঁজতে যাই, সে আর্টিকেল খুঁজতে গেলে হয়তো দেখা যাবে কিছু কিছু রেলিভেন্ট আর্টিকেল যেটির বয়স আরও 20 বছর পুরাতনও হতে পারে। কিন্তু আমাদের হাতে সেই সময়, সেই সুযোগটি নেই। সুতরাং এই জায়গাতে আমরা কী করতে পারি? সর্বশেষ 5 বছর যে লেখাগুলো প্রকাশিত হয়েছে সেই লেখাগুলোর ভিত্তিতে আমরা করতে পারি। তার মানে আমার এই অধ্যয়নের সময়কাল দাঁড়াচ্ছে এই টার্ম পেপারটি লেখা থেকে শুরু করে আগের 5 বছর বা 2 বছর পর্যন্ত। এরপরে যদি আমরা যাই, যেটি দেখতে পাই সেটি হচ্ছে তথ্য সংগ্রহের উৎস। আচ্ছা, আমি অনলাইন থেকে তথ্যগুলো নিচ্ছি, তার মানে কি আমি কি অন্য কারো তথ্য নিচ্ছি নাকি নিজেই তথ্যগুলো সংগ্রহ করছি? না, আমি নিজে কিন্তু কারো কাছে গিয়ে তথ্য সংগ্রহ করছি না। আমি অন্যের সংগ্রহ করা তথ্য, উপাত্ত, আলোচনা ব্যবহার করছি। এই যে চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় এই টপিক্সটির জন্য আমরা যে টার্ম পেপারটি তৈরি করছি, যেখানে অন্যের ইতিমধ্যে সংগ্রহ করা তথ্য, ইনসাইট, আর্টিকেল এগুলো ব্যবহার করছি, তার মানে আমার তথ্যটি হচ্ছে মাধ্যমিক তথ্য বা সেকেন্ডারি ডাটা, অর্থাৎ প্রকাশিত বা বিদ্যমান মানে ইতিমধ্যেই আছে এমন বিষয়গুলো নিয়েই কাজ করছি। যেহেতু আমি বাড়ি বাড়ি যে তথ্য সংগ্রহ করছি না, মানুষের কাছে যে তথ্য সংগ্রহ করছি না, সুতরাং এটি কিন্তু প্রাথমিক তথ্য পদ্ধতি বা প্রাথমিক তথ্য আমরা ব্যবহার করছি না। এরপরে যদি আমরা যাই নেক্সটে, যেটি দেখতে পাই সেটি হচ্ছে যে নমুনা। আচ্ছা, এই যে আমার গবেষণার জন্য আমি কিন্তু চাইলে
সমগ্র আর্টিকেল, মানে আমি 100 বছর রিলেভেন্ট সকল আর্টিকেলকে ব্যবহার করতে পারি, কিন্তু এই যে আমাদের হাতে সেই সময় সুযোগ বা বাস্তবতাটি নাই। এই যে সবগুলো আমি ব্যবহার করছি না, সবগুলো হচ্ছে এই গবেষণার জনসংখ্যা বা পপুলেশন। কিন্তু এখান থেকে যে লাস্ট 5 বছরের বা 3 বছরের বা 2 বছরের ব্যবহার করছি, কেন ব্যবহার করছি? আমাদের এই যে শিল্প বিপ্লবের উপরে তৈরি করা টার্ম পেপারটি আমাদের তৈরি করতে হবে, এই জন্য ব্যবহার করছি। এটিকে আমরা বলছি স্যাম্পল সাইজ বা নমুনার আকার। এবং দেখা যাবে এই নমুনার আকার যদি প্রকৃত অর্থে আমরা গবেষণাটি করি, সেটি সংখ্যায় 200, 300, 150 এর বেশি কিন্তু হবে না। কিন্তু আমরা এই নমুনাটি সংগ্রহ করছি কিভাবে? আমরা কি নির্দিষ্ট উদ্দেশ্যে নির্দিষ্ট মানুষের বা নির্দিষ্ট কিছু কাজ সংগ্রহ করছি, নাকি আমরা গুগল থেকে র্যান্ডমলি বা একের পর এক সার্চ করে সংগ্রহ করছি? এই যে একের পর এক সার্চ করে সংগ্রহ করছি, এজন্য এই পদ্ধতিকে আমি বলতে পারি র্যান্ডম পদ্ধতি। তার মানে আমার পদ্ধতিটি কেমন হলো? আমার পদ্ধতিটি হলো র্যান্ডম পদ্ধতি, যেখানে আমি নমুনা ব্যবহার করছি, অর্থাৎ আমার হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং টেকনিক। মানে আমি নমুনা নির্বাচন করছি, কিন্তু সেটি হচ্ছে র্যান্ডম। এটি নির্দিষ্ট কোনো পারপাস বা নির্দিষ্ট কোনো জায়গা সার্ভ করতেছে না। তার মানে আমার এইখানে পদ্ধতিটি দাঁড়াচ্ছে র্যান্ডম স্যাম্পলিং টেকনিক। এখন যদি আমরা পরবর্তীতে যাই, যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে তথ্য সংগ্রহ। আমরা ইতিপূর্বেই বলেছি, আমরা কিন্তু কারো কাছ থেকে যে তথ্য সংগ্রহ করছি না। তাহলে কি করছি? আমরা হচ্ছে গুগল থেকে, ইয়াহু থেকে বা সার্চ ইঞ্জিন থেকে আমরা হচ্ছে এই আর্টিকেল বা এই লেখাগুলো নিচ্ছি। তার মানে আমরা এখানে কোনো কারণে কাঠামোগত প্রশ্ন তৈরি করছি না কাউকে করার জন্য, কারো সাক্ষাৎ কারো নিচ্ছি না। তার মানে আমরা তথ্য সংগ্রহ করতেছি গুগল সার্চের মাধ্যমে। এখন যদি আমরা এই যে চতুর্থ শিল্প বিপ্লবের যে টপিক্সটা, যেটি নিয়ে আমরা কথা বলছি, এক্ষেত্রে আমরা কী করতে পারি? এক্ষেত্রে আমরা পসিবল কিছু কিওয়ার্ড, যেমন চতুর্থ শিল্প বিপ্লব একটি কিওয়ার্ড হতে পারে, মানে যেটি লিখে আমরা সার্চ দেবো সেটি হচ্ছে কিওয়ার্ড। আবার আধুনিক শিক্ষা একটি কিওয়ার্ড হতে পারে, আবার প্রযুক্তিগত শিক্ষা কিওয়ার্ড হতে পারে। মানে আমরা তথ্য সংগ্রহের কোন কৌশলটি ব্যবহার করছি? আমরা হচ্ছে এখানে যে কিওয়ার্ডটি রয়েছে, সেই কিওয়ার্ডগুলো যে রয়েছে, সেই কিওয়ার্ডগুলো গুগলে দিয়ে সার্চ করে সেই আর্টিকেলগুলো খুঁজে যে বের করছি। এটি হচ্ছে আমাদের তথ্য সংগ্রহ পদ্ধতি ও সরঞ্জাম। এরপরে যদি আমি নেক্সটে যাই, তাহলে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এই যে তথ্য সংগ্রহটা আমি করলাম, এইখানে আমি সেই তথ্য সংগ্রহ যদি আমি বাড়ি বাড়ি যেয়ে করতাম, তাহলে আমি কিন্তু কিছু জিনিসপত্র হিসাব করতে পারতাম। আমি গড় বের করতে পারতাম, আমি যোগফল বের করতে পারতাম, আমি বিয়োগফল বের করতে পারতাম। কিন্তু আমি যেহেতু বাড়ি বাড়ি যেয়ে বা কারো কাছ থেকে যেয়ে আমি তথ্য সংগ্রহ করছি না, সো এই জায়গা থেকেও কিন্তু আমাকে এক ধরনের অ্যানালাইসিস করতে হবে। যেহেতু আমাদের টপিকস হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লবের উপরে টপিক্স, এবং আমাদের বেশ কিছু অবজেক্টিভ আছে। এই যদি টপিক্সটা আমরা খেয়াল করি, যে চতুর্থ শিল্প বিপ্লব, আধুনিক শিক্ষা, প্রযুক্তিগত শিক্ষা, মানে আমি কিন্তু এইটার ভিতরে যে 3টা কিওয়ার্ড পেয়েছিলাম, সেই 3টা কিওয়ার্ড কিন্তু আমি চিন্তা করতে পারি এইভাবে, যে এটা 3টা থিম, 3টা ধারণা বা 3টা অংশ। এই যে 3টা থিম, 3টা ধারণা, 3টা অংশ, এর উপরে আমি যা পেয়েছি তা যখন সাজাবো, তখন সেটি কিন্তু নিজে একটা অ্যানালাইসিস হয়ে যায়। এই যে আমি এই টপিকসটিকে ভাগ করে 3টা থিমের উপরে ভিত্তি করে আমি যে সাজাচ্ছি, এটিকে আমরা বলছি থিমেটিক অ্যানালাইসিস, এবং এইটার বাংলা আমরা বলতে পারি বিষয়ভিত্তিক বিশ্লেষণ। এখন কথা হচ্ছে, আমাদের হাতে যেহেতু টেকনিক্যাল নোহাউ একটু কম, সময় কম, সুযোগ কম, এক্ষেত্রে হয়তো আমরা এসপিএসএস, এক্সেল, এনভিভোর মতো যে সফটওয়্যারগুলো থিমেটিক অ্যানালাইসিস জন্য ব্যবহার করা হয়, তা হয়তো ব্যবহার করা সম্ভব না। তাহলে আমি কি বলবো যে আমি কোনো কিছু ব্যবহার করিনি? হ্যাঁ, আমি বলবো আমরা ম্যানুয়াল পদ্ধতি ব্যবহার করেছি, অথবা আমরা ক্লাসিক্যাল পদ্ধতি ব্যবহার করে আমরা এই কাজটি করেছি। তারপরও আপনি যে লিখছেন, কিসে লিখছেন? আপনি কিন্তু এমএস অফিসের মাধ্যমে লিখছেন। এই যে এমএস অফিসের মাধ্যমে আপনি লিখছেন, এই যে এমএস অফিসের মাধ্যমে আপনি লিখছেন, সুতরাং আপনি কিন্তু এক্ষেত্রে চাইলে বলতে পারেন যে আপনি আপনার স্টাডি করার জন্য, টার্ম পেপার করার জন্য একটা সফটওয়্যার ইউজ করছেন। সেই সফটওয়্যারটি হচ্ছে এমএস অফিস। এরপরে যদি আমি নেক্সট একটু যাই, নেক্সট আমি কি দেখতে পাই? এই যে এতক্ষণ পর্যন্ত আমরা যে কাজগুলো করব বা করার কথা বললাম, সেই কাজগুলো করে আমি কি শতভাগ একটি নিশ্চিত ফলাফল পাবো? মনে রাখবেন, কোনোভাবেই ভুলে যাওয়া সম্ভব নয় বা ভুলে যাওয়া উচিত নয়। কখনোই কোনো গবেষক তার গবেষণাকে শতভাগ সঠিক দাবি করতে পারে না, কারণ প্রত্যেকটি গবেষণায় যেহেতু একটি মানুষ করে, কিছু না কিছু সীমাবদ্ধতা থেকেই যায়। এখন দেখেন,
আমরা কিন্তু চাইলে লাস্ট 100 বছরের সকল যে আর্টিকেল আছে, তথ্য আছে, সেগুলোকে অ্যানালাইজ করতে পারতাম। আমরা কি করেছি? আমরা করিনি। আমরা জাস্ট লাস্ট 2 বছর, 3 বছর, 4 বছর অথবা 5 বছরের যে তথ্যগুলো পেয়েছি সেগুলো করেছি। তার মানে আমি কিন্তু এখানে প্রথমে একটা সীমাবদ্ধতা খুঁজে পাই। সেই সীমাবদ্ধতা কি? সেই সীমাবদ্ধতা হচ্ছে আমার এইখানে সব কিছু কাভারেজ নাই। মানে আমার যে নমুনাটা নেওয়া হয়েছে সেই নমুনাটার পরিমাণ হচ্ছে যথেষ্ট না। আর যদি নমুনার পরিমাণ যথেষ্ট না হয়, যে তথ্য পাওয়া যাবে সেটিও তো যথেষ্ট নয়। তার মানে আমার দ্বিতীয় সীমাবদ্ধতা চলে আসে কি? সেটি হচ্ছে তথ্যের অপ্রতুলতা। এখন কথা হচ্ছে, এই যে কাজগুলো আমরা করেছি সেটি কি নৈতিক না অনৈতিক? যেহেতু আমি কারো বাড়ি বাড়ি যেয়ে তথ্য সংগ্রহ করি নাই, তার মানে আমার কিন্তু কারো ধরনের কাছ থেকে কোনো ধরনের অনুমতি নেওয়ার কোনো ধরনের প্রয়োজন নাই। তার মানে নৈতিক জায়গা থেকে আমাদের কিন্তু এখানে তেমন কোনো ইস্যুস নাই। কিন্তু তারপরেও আমাদেরকে কিন্তু আমাদের নৈতিক জায়গাটা বলতে হবে। কিভাবে বলতে পারি? যে আমরা যেহেতু কারো কাছ থেকে তথ্য ব্যক্তিগতভাবে বা কারো মাধ্যমে সংগ্রহ করিনি, সুতরাং সেক্ষেত্রে সম্মতি নেওয়ার কোনো প্রশ্ন নাই। সুতরাং আমাদের এই গবেষণা বা এই টার্ম পেপারে কোনো নৈতিক জায়গা নাই, যেটি আমাদেরকে আলাদাভাবে ডিক্লেয়ার করতে হবে। এরপর আপনি বলে দেবেন, এই জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে আমার যে স্টাডি বা আমার যে টার্ম পেপার সেটি হচ্ছে এক ধরনের ভ্যালিডেটেড এবং বৈধতা আছে। এবং যেহেতু আমি প্রত্যেকটা আর্টিকেল, প্রত্যেকটা লেখা দেখে দেখে আমি কাজটা করেছি, সুতরাং এই জায়গা থেকে আমরা আমাদের গবেষণাকে নির্ভরযোগ্য বলতে পারি। তার মানে আমি এখানে বলছি যে আমার নৈতিক জায়গাটা ঠিক আছে। এই যে চতুর্থ শিল্প বিপ্লবের উদাহরণটি আমরা দিয়েছিলাম, এই জায়গা থেকে কিন্তু আমরা কি দেখলাম? আমরা কিন্তু দেখলাম যে আমাদের এইখানেও একটা সীমাবদ্ধতা আছে। এবং একই সাথে দেখলাম যে এই যে নৈতিক জায়গা, যেহেতু আমি কারো কাছ থেকে যে তথ্য নেই নাই, চতুর্থ বিশ্ব শিল্প বিপ্লব সম্পর্কে আপনি কি মনে করেন? আপনি কি মনে করেন আধুনিক যে শিক্ষা বা বর্তমান শিক্ষা বা প্রযুক্তিগত শিক্ষা সেটি যথেষ্ট কিনা? তার মানে এই জায়গা থেকে নৈতিক কোনো ইস্যু নাই। কিন্তু আপনাকে এই বিষয়গুলো হচ্ছে ডিক্লেয়ার করে দিতে হবে যে এই ইস্যুসগুলো নেই, এবং একই সাথে এই স্টাডিতে আপনার বৈধতা এবং নির্ভরযোগ্যতা আছে। এরপরে যদি আমরা নেক্সটতে যাই, এখন কথা হচ্ছে আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত কি করলাম? এতক্ষণ পর্যন্ত আমি ডিক্লেয়ার করলাম, আমি ঘোষণা করলাম আমি কিভাবে আমার কাজটা করছি। এখন একটা প্ল্যানিং একটা কাজের অর্ধেক, এই নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু একটা সমস্যা আছে, সেটা হচ্ছে একটা প্ল্যানিং কিন্তু নিজে কাজ না। তার মানে এতক্ষণ পর্যন্ত যে প্ল্যানিং আমি ডিক্লেয়ার করলাম ইন দ্য ফর্ম অফ গবেষণা পদ্ধতি ওর ম্যাথোডোলজি, এইটাকে এখন বাস্তবায়ন করার সময় আসছে। মানে এখান থেকে যে ফলাফলটা পেয়েছি সেটি তুলে ধরার সময় আসছে। তাহলে প্রথমে আমি কি করতে পারি? যদি আমি প্রাথমিক তথ্য সংগ্রহ করতাম, যদি আমি মানুষের বাড়ি বাড়ি যে তথ্য সংগ্রহ করতাম, তাহলে আমি কি করতে পারতাম? তাহলে হচ্ছে যাদের কাছ থেকে আমি তথ্য সংগ্রহ করেছি তারা কি নারী, তারা কি পুরুষ, তাদের বয়স কত, তাদের শিক্ষা কী, তাদের পেশা কী, সেগুলো টেবিল বা চার্টের মাধ্যমে তুলতে পারতাম। যেহেতু আমি এটি করিনি, সুতরাং এইখানে কিন্তু আমাদের এই সুযোগ নাই। তার মানে আমি এই জায়গাটা বাদ দিয়ে চতুর্থ শিল্প বিপ্লবের জন্য আমার যে প্রথম উদ্দেশ্য ছিল যে এটা বোঝা, বা আমাদের যে বেসিক উদ্দেশ্য ছিল এটা বোঝা যে চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় আধুনিক এবং অপ্রযুক্তিগত শিক্ষার অবস্থানটা কি, এই সংক্রান্ত যতগুলো আলোচনা, যতগুলো রিলেভেন্ট জিনিসপত্র আমি এই আর্টিকেলগুলো রিভিউ করে পেয়েছি, তা হচ্ছে এখানে আমি ডিক্লেয়ার করব। এই ফলাফলগুলো ডিক্লেয়ার করতে যে কিছু কিছু জায়গাতে আমি কিছু লেখচিত্র পেতে পারি, কিছু কিছু জায়গাতে আমি বার চার্ট পেতে পারি, গ্রাফ পেতে পারি বা ফিগার পেতে পারি। যদি পাই আমি সেগুলোকে হচ্ছে সেখানে উল্লেখ করে দেব। যদি না পাই তাহলে আমরা একে একে জাস্ট বর্ণনা করে দেব। এই একে একে জাস্ট বর্ণনা করাটাও যথেষ্ট। এরপরে যদি আমরা যাই, এরপর হচ্ছে এই তথ্য বিশ্লেষণ ফলাফলে আমরা কিন্তু একটা মাত্র উদ্দেশ্য নিয়ে আমরা একটা টার্ম পেপার করি না। যেমন তোমরা যদি পার্ট 1 দেখে থাকো, বা যদি কেউ এখনও থেকে থাকো যে এখনও পার্ট 1 দেখোনি, সে কমেন্ট বক্স থেকে পার্ট 1টা দেখতে পারো। সেক্ষেত্রে তোমরা দেখবা যে আমাদের একাধিক উদ্দেশ্য ছিল। তার মানে আমি প্রথম উদ্দেশ্যটা বলার পরে এভাবে কি করব, এই প্রত্যেকটা উদ্দেশ্যর জায়গায়, এই যেমন চতুর্থ শিল্প বিপ্লবের যে টপিক্সটা যেটা তোমরা স্ক্রিনে দেখো, এই চতুর্থ শিল্প বিপ্লবের যে টপিক্সটা, এইটার উপরে যে থিমগুলো, যে অবজেক্টিভগুলো ছিল, সেই অবজেক্টিভের অ্যাগানিস্টে যে আমরা আলোচনাগুলো পেয়েছি, যে ফলাফলগুলো পেয়েছি, এগুলো হচ্ছে এখানে আমরা একে একে বর্ণনা করে দেবো। তার মানে আমি প্রথমেও বর্ণনা করলাম, পরের বর্ণনা, মানে আমি একে একে যখন বর্ণনা করব
তখন আমার তথ্য বিশ্লেষণের ফলাফল একটা স্ট্রাকচার দাঁড়াবে, অর্থাৎ একটা মানে অবজেক্টিভ বা একটা থিম যেগুলো আমরা ডিক্লেয়ার করছি গবেষণা পদ্ধতির জায়গাতে অথবা ভূমিকাতে, সেটি আমরা একটা রূপ দিলাম। রূপ দেওয়ার পরে যখন আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি, পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্রথমে আমি উদ্দেশ্যগুলো বর্ণনা করলাম, এই যে উদ্দেশ্যগুলো বর্ণনা করার পরে আমাকে কিন্তু আবার সাহিত্য পর্যালোচনায় ফিরে যেতে হবে। মানে সাহিত্য পর্যালোচনায় আমি যা পেয়েছিলাম, আমি যখন সবগুলো আর্টিকেলকে বা সবগুলো লেখাকে, সবগুলো ইনসাইটকে গুগল থেকে নিয়ে বর্ণনা করলাম, সেখানে কিন্তু আরেক ধরনের ইনসাইট পাই। এই যে চতুর্থ শিল্প বিপ্লবের যে আমরা টার্ম পেপারটি করছি, এখানে যে ইনসাইট আমরা পাচ্ছি, সেই ইনসাইটটাকে আমাকে হচ্ছে সাহিত্য পর্যালোচনা পাওয়ার যে ইনসাইট আছে, এই দুটাকে একসাথে আমাকে নিয়ে আসতে হতে হবে। এবং এটি যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু এখানে আমরা কি দেখাতে পারি, আমরা দেখাতে পারি আমরা যে গবেষণা করছি, যেটাকে আমরা যে টার্ম পেপারটি করছি, সেটি আমি যে বলেছিলাম যে গবেষণা গ্যাপ বা রিসার্চ গ্যাপ বা গবেষণা ফাঁকটাকে ফিল আপ করতে পারে, সেটি কতটুকু ফিল আপ করতে পারছে তার একটা বর্ণনা আমরা দিতে পারছি। এইটা হচ্ছে যে আমার এই পর্যায়ে প্রায় শেষ কাজ, যেখানে আমরা দেখাচ্ছি আমার প্রাপ্ত ফলাফল অবজেক্টিভের অ্যাগেনিস্টে এর আগে যারা কাজগুলো করেছেন তার প্রাপ্ত ফলাফল অবজেক্টিভের অ্যাগেনিস্টে কেমন দাঁড়াতে পারে। এরপরে যদি আমরা এর মাধ্যমে আমরা কী করলাম, এর মাধ্যমে আমরা হচ্ছে এই সেকশনটি শেষ করলাম। এখন হচ্ছে আমার শেষ করার পালা। মানে কি শেষ করব, আমরা একদম শেষ সেকশন যেটি হচ্ছে উপসংহার, সেটিকে লিখব। উপসংহারে থাকে বেসিক্যালি হচ্ছে আমার এই উপসংহারের ক্ষেত্রে অনেকে ভাগ ভাগ করে লেখে, অনেকে একবারে লেখে। আপনি ভাগ করে লেখেন বা একবারে লেখেন, আপনাকে 4টা বিষয় থাকতে হবে। প্রথমটা হচ্ছে এই যে এত এত লেখা আপনি লিখলেন, এই যে এত এত সাহিত্য সমালোচনা আপনি করলেন, আপনি অ্যানালাইসিস করলেন, আপনি ব্যাখ্যা দিলেন, আপনি গ্রাফ দিলেন, চার্ট দিলেন, যা যা করলেন, সেটিকে স্বল্পভাবে মানে একদম ছোট করে আপনি প্রথমে বলে নেবেন যে আপনি আপনার গবেষণা থেকে সংক্ষেপে এটি পেয়েছেন। একজন ভালো গবেষকের গুণ কিন্তু এটা না সে এমন কোনো গবেষণা করে, বা একজন ভালো টার্ম পেপার গুণ কিন্তু এটা না এমন টার্ম পেপার করে যে টার্ম পেপার কোনো সীমাবদ্ধতা নেই। কারণ সীমাবদ্ধতা ছাড়া কোনো গবেষণা হওয়া সম্ভব নয়। তার মানে আপনি যে প্রথমে সীমাবদ্ধতার কথা বলেছিলেন, এই পর্যায়ে এসে আপনি সীমাবদ্ধতার কথাগুলো বললেন। কিন্তু এরপরে কিন্তু মানুষের মুখে একটা কিন্তু থেকে যায়, একটা প্রশ্ন থেকে যায়। সেটি কি? সেটি হচ্ছে যে এই যে এত কষ্ট করলেন, 20 পেজ লিখলেন বা 25 পেজ লিখলেন, 5000 শব্দ লিখলেন, এর মাধ্যমে আপনি মানুষের কাছে কোন সুপারিশ দিতে চাচ্ছেন? এক্ষেত্রে আপনি যে সুপারিশগুলো দিতে যাচ্ছেন, প্রথমে সেই সুপারিশ হতে পারে যে আপনি বলতে পারেন যে সরকারকে এই পদক্ষেপ নিতে হবে, মানে নীতিগত জায়গা থেকে কিছু সুপারিশ আপনি দিতে পারেন। আবার ব্যবহারিক জায়গা থেকেও কিছু সুপারিশ দিতে পারেন। অনেকে এই জায়গায় একটা চার্ট ইউজ করতে পারে, অনেকে শুধু বলেও দিতে পারে। যেহেতু আপনি উপসংহারে সুপারিশমালা দিচ্ছেন, সুতরাং এখানে আপনি শুধু বলে দেওয়াটাই আপনার জন্য ভালো। এখন কথাটা হচ্ছে আপনার কিন্তু সীমাবদ্ধতা ছিল। আপনি কি চান পরবর্তীতে যে চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে কাজটি করুক, এবং করার পরে আপনার টার্ম পেপারটি যখন দেখবে তখন সে কিন্তু আপনার কাছে একটা প্রত্যাশা রাখে। প্রত্যাশাটা কি? প্রত্যাশাটা হচ্ছে ভবিষ্যতে কিভাবে গবেষণা করলে আপনার বলা সীমাবদ্ধতাগুলো সে কাটিয়ে উঠতে পারবে, সেটি কিন্তু সে জানতে চায়। তার মানে আপনি উপসংহার তো উপসংহার মানে শেষেরও শেষ করছেন কিভাবে? পরবর্তীতে যারা চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে কাজ করবে তাদেরকে একটি দিক নির্দেশনা দিতে, যাতে করে আপনার গবেষণা থেকে পাওয়া কোনো অমীমাংসিত জায়গা বা কোনো নতুন প্রশ্ন অথবা আপনার যে সীমাবদ্ধতা ছিল সেটাকে কাটিয়ে উঠে পরবর্তী গবেষক বা পরবর্তী টার্ম পেপার লেখক যেন আরও বেটার কোনো কাজ করতে পারে। এবং সৃষ্টি করবেন হচ্ছে একটা ছোট্ট 1 লাইন বা 2 লাইনের কমেন্টস দিয়ে, যার মাধ্যমে আপনার এই ফুল সংক্ষেপ থেকে শুরু করে, ভূমিকা থেকে শুরু করে উপসংহার পর্যন্ত পুরো টার্ম পেপারটা শেষ হবে। আচ্ছা, এই টার্ম পেপারটা যখন আপনি লিখছেন তখন কিন্তু আপনি বারবার কি করছেন? বারবার হচ্ছে অন্যের কাজ ব্যবহার করছেন। আচ্ছা, অন্যের কাজ আপনি যদি তার কথা না বলে আপনি যদি ব্যবহার করেন, ব্যাপারটা একটু চুরি চুরি লাগে না? যে আপনি চুরি করে নিয়ে আসছেন,
আমরা কি চুরি করি? এই যে প্রায় তো শোনেন, অমুক গবেষণার কপি, তমুক গবেষণার কপি। আমরা কি সেই চুরি লাগা জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারি? আমরা কি বলতে পারি? পারি না। তাহলে আমি কি করব? আমি যেহেতু অন্যের গবেষণা, অন্যের লেখাগুলো ব্যবহার করছি, আমি ডিক্লেয়ার করে দেব অন্যের এই লেখাগুলো আমরা ব্যবহার করছি। এজন্য আমরা উপসংহারের পরে আমরা একটা সেকশন ব্যবহার করি। সেই সেকশনটার নাম হচ্ছে তথ্যসূত্র। এবং এই তথ্যসূত্র কিন্তু লেখাটা একটু টেকনিক্যাল। এজন্যই আমরা কি করব? আমরা এই দেখেন, আমরা ডান পাশে হচ্ছে একটা স্ট্রাকচার দিয়েছি। স্ট্রাকচারটা এরকম, যখন কিনা আপনি প্যারাফ্রেজ করছেন, মানে কারো কথা একদম কাছাকাছিভাবে ব্যবহার করছেন, সেই জায়গাতে আপনি কথাটা যখন আপনি ব্যবহার করবেন, তার পাশে লেখকের শেষ নাম। ধরো আমার নাম কি? আমার নাম হচ্ছে মুহাম্মদ রফিকুল ইসলাম। আমি ধরো কাজটা করেছি। আমি কবে কাজটা করেছি? ধরো আমি কাজটা করেছি 2023 সালে। কারণ আপনি আমার লেখা যদি উল্লেখ করেন, আপনি কি লিখবেন ব্র্যাকেটে যে রফিক স্যারের 2023 সালের করা কাজটি আমি ব্যবহার করছি? নো। আপনি কি করবেন? আমার নামের শেষে কি? মুহাম্মদ রফিকুল ইসলাম, মুহাম্মদ বাদ, রফিকুল বাদ, শুধু ইসলাম নেবেন, তারপর ছোট্ট একটা কমা দিবেন। কমা নেওয়ার পর যে বললাম 2023 সালে কাজটি করেছি, ইসলাম, কমা 2023। এরপরে এই দেখেন উদাহরণে একটা সুন্দর উদাহরণ দেওয়া আছে যে রহমান, মানে ধরুন আব্দুর রহমানের কাজ। রহমান কত সালে করেছেন? 2021 সালে, কমা 2021। এটি আপনি ব্যবহার করলে আপনার লেখাটি দেখে যে কেউ বুঝবে যে আপনি রহমানের কথাটি এখানে বলছেন। আবার যদি কখনো উদ্ধৃত ব্যবহার করেন, যে আপনি উদ্ধৃত ব্যবহার করেন যে চতুর্থ শিল্প বিপ্লব হচ্ছে এই অমুক বলেছেন, তবে সেক্ষেত্রে আপনি একটা অ্যাপোস্ট্রফি ব্যবহার করবেন। মানে এখানে আপনি প্রত্যক্ষ উদ্ধৃতি, যেভাবে এই রহমান বা এই খান, এই ইসলাম, এই হাসান যেভাবে ব্যবহার করেছে আপনি সেভাবেই বলছেন, এই জন্য আপনি একটা অ্যাপোস্ট্রফি দিয়ে নিচ্ছেন। সবচেয়ে ভালো হয় সালের পরে যদি আপনি পৃষ্ঠা ব্যবহার করতে পারেন। যদি পৃষ্ঠা ব্যবহার নাও করেন, দ্যাট ইজ নট দ্য প্রবলেম, কারণ এটা ব্যবহার করা ভালো, না ব্যবহার করলেও সমস্যা নেই। এবং এইটি যখন আপনি শেষ করবেন, শেষ করার পরে আপনি একটা কাঠামোতে যাবেন। সেই কাঠামোটা কীরকম? বইয়ের ক্ষেত্রে লেখকের শেষ নাম, মানে শেষ নাম, তারপর হচ্ছে তার আদ্যক্ষর, তারপর হচ্ছে বছর এবং বইয়ের শিরোনাম, এবং শেষটা করবেন প্রকাশক দিয়ে। যদি এক্ষেত্রে কোনো ওয়েবসাইটের নাম আপনার কাছে থাকে, তাহলে প্রকাশকের পরে ওয়েবসাইটের নামটা বলতে পারেন। এরপর যখন আপনি কোনো আর্টিকেল ব্যবহার করবেন, একই রকম দেখেন কাছাকাছি, কিন্তু লেখকের শেষ নাম, আদ্যক্ষর, প্রবন্ধের শিরোনাম, মানে আগে ছিল বইয়ের শিরোনাম, এখন হচ্ছে প্রবন্ধের শিরোনাম। তারপরে যে জার্নাল থেকে নিয়েছেন সেই জার্নালের নাম এবং জার্নালের সংখ্যা কত সেটি, এবং তার কোন পৃষ্ঠায় আছে। পৃষ্ঠা বলতে পারলে ভালো, না বলতে পারলে আরও ভালো, তবে বলতে পারাটা ভালো। এরপর হচ্ছে ওয়েবসাইটের ক্ষেত্রে লেখকের শেষ নাম, আদ্যক্ষর এবং ওয়েবসাইটটি আপনি কবে কখন মানে আপনি ব্রাউজ করেছিলেন এটি, এবং পেজের শিরোনাম শেষ করবেন ইউআরএল দিয়ে। একটা মাথায় রাখবেন, ওয়েবসাইট মানে কি? আপনি কিন্তু অনলাইন থেকে নিচ্ছেন। তার মানে এইখানে যদি আপনি ইউআরএল ব্যবহার না করেন, মানে ইউআরএল কি? ইউআরএল হচ্ছে আমরা যখন কোথাও, ধরেন আমি যখন ফেসবুকে ঢুকি, ফেসবুকে ঢোকার সময় কি হয়, যা আমি যখন উপরে ক্লিক করে দেখি www.facebook.com, এই যে ইউআরএলটা, মানে এই যে ঠিকানাটা, এটা আপনি উল্লেখ করে দেবেন। কারণ ওয়েবসাইটে যদি আপনি ঠিকানা উল্লেখ না করে দেন, তখন সন্দেহ থাকে আপনি আদৌ ওয়েবসাইটটি ব্যবহার করেছেন কি না। এর মাধ্যমে আমরা শেষ করলাম ক্রিটিক্যাল দিকগুলো। চলুন শুরু করা যাক। কি শুরু করা যাবে? আমাদের প্রতিশ্রুতি, 7 দিনে আমরা একটা টার্ম পেপার শুরু করব। চলো সেই প্রতিশ্রুতি পালনের সময় এখনই।